কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। তাহলে আমি বন্ধ করে দিই। সবে যখন ভাবছিলাম শোবো তখন কারেন্টটা গেল। আমাদের পাওয়ার ব্যাকআপ আছে, কিন্তু গেছে বলে আমি স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করতে হয়েছে, সিলিংটা ছেড়েছি। এখন তো কারেন্ট এসে গেছে, এখন তো আর আমার ভালো লাগছে না করতে। বাপরে বাপরে বাপ, বিকেলবেলাটা বেরোতেই পারছি না, একটু ভালোই লাগে না। সকালেও বেরোতে পারি না, বৃষ্টি, বিকেলে বৃষ্টি। ভাবি বিকেলবেলাটা একটু বেলাবেলি করে বেরোবো, তাহলে কি হয়, বিকেলবেলাটা বেরোলে একটু ঠাকুরের জিনিসটা নিয়ে আসতে পারি। আরে আমাকে বেরোতেই হয়, বুঝেছো তো, আমি না বেরিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যতটা সম্ভব গুটিয়ে নিয়েছি এখন অনেকটা কাজ। আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে বারবার করে গিয়ে করতাম, দরকার নেই তাও যেতাম, মানে কাজ বাড়িয়ে করতাম বা কাজ বাড়াতাম। এখন অনেক কাজ গুটিয়ে নিয়েছি, যার জন্য আমার মাও ভীষণ হ্যাপি। তো তারপরে এর জন্যই বেরোতে হতো যে কালকে জগন্নাথ দেবের ইয়ে, তো না হয় কয়েকটা নাট মন্দিরে আগে ভাগেই দিয়ে আসতাম আমি। সকালে যদি যেতে না পারি, বৃষ্টি বাদলা থাকে, সকালে যাব বলে দেখো, সকালে গেলে তো আর হতো না, এটা হয় বিকেল না কালকে দেওয়া। না আর আমরা কী করবো, ওই বাচ্চারা আসে তাদেরকেই দিতে হবে, আর কিছুই না। এমনিও বাচ্চাদের দিই, আর কিছুই না। ঠেলাঠেলি তো এবার করতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না। মনের ভক্তি মনের থাকতে হবে। ইসে কিন্তু পাইনি, জানো তো, জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু পাইনি এখন। তো এটা বোধহয় ওনাদের উচিত, জানি না উচিত না অনুচিত জানি না, নাকি কিভাবে দেবে আবার ডিস্ট্রিবিউশন। কিন্তু গিয়ে লাইন দিয়ে নেওয়ার চেয়ে সবার বাড়িতে যেমন ভোটের সময় আসে যে ভোট নিন করে, এটাও তো ডিস্ট্রিবিউশন করা উচিত ছিল না? সেটাই বলছি, ভোটের সময়, ভোট নেওয়ার সময় তো বলে না যে ওখানে একটা মিটিং হচ্ছে সবাই আসো, ওখানেই বলে দেবো, ওই অত নম্বর ওয়ার্ডের ওই কমিউনিটি হলে আসো, সবাইকে বলে দেবো। নিশ্চয় সেটা বলা হয় না। তাহলে দেওয়া বেলায় এরকম হবে কেন? এখনো পাইনি, আশা করি পাবো। এখন হুট করে তো বলে দেওয়া যায় না যে পাচ্ছি না, কিন্তু এখনো পাইনি, বুঝেছো। আমার একটা নখ একটু বড় হয়েছিল, যেটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য বড় করেছিলাম। এমনি আমার আগে নখ খুব বড় থাকতো, তারপর মধ্যেখানে কেটে দিলাম। তারপর আমার কাজের জন্য নখ বড় রাখা যেত না, তাতে আমার কোনো আফসোস ছিল না। কাজটাই আমার মেইন ছিল। তো এখন একটা নখ মানে এক্সপেরিমেন্টের জন্য বড় রেখেছি, এটা যে আমার নখটা বড় করতে পারছি কিনা এখনো, আর যে নখ ভেঙে যায় কিনা। হ্যাঁ, নখ ভেঙে যাচ্ছিলো, দেখছিলাম যে ছোটো রাখলেই বরঞ্চ নখটা ভাঙছে বেশি। তা বড় রাখার পর অনেকটাই বড় হয়েছিল, তো মা বলছে যে এত বড় নখ কিন্তু উল্টে যেতে পারে। আমি তবুও বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম একটা আঙ্গুলে। এমনি আঙ্গুলেতে শেপ করা নখ আছে, কিন্তু ওই নখটা বেশ বড় হয়ে গেছে অনেকটা, দেখো অনেক বড় হয়ে গেছে। এমনি আমার নখ একটু বড় বড়, হ্যাঁ, তার মধ্যে আবার বড়। আর আমার নখ খুব বাড়েও তাড়াতাড়ি, নখ আর চুল না আমার খুব তাড়াতাড়ি বাড়ে, মানে ঝটঝট করে বেড়ে যায়। মানে আমি যে চুল ছোটো করবো কয়দিন বাদেই দেখা যাবে বড় হয়ে গেছে। তো মা বলছে যে এই তো উল্টে যাবে সোনা, নখ ঠিক এখন একটু দেখি সাইডের দিক দিয়ে একটু ভেঙেছে, এতটা বড় হওয়ার কথাও ভালো যে বড় হওয়ার পর ভাঙছে। নখটক ভাঙাগুলি থেকে অনেক কিছু সিমটম পাওয়া যায়, তো তোমার শরীরের কোন মিনারেলের অভাব আছে, ভিটামিন প্রোটিনের অভাব আছে, বোঝা যাচ্ছে যে না নখটা এখন ওই হয়নি, ঠিক আছে। তারপর চুল পড়া মানুষের, আমার কিন্তু এই যে এত বর্ষা হচ্ছে বলতে নেই, সেই আন্দাজে চুল পড়ে না, খুব কম। চুল তো পরেই কম, উল্টা আমার মায়েরও খুব যা করে চুল পড়ে তা না। আমার তো নিচের দিকটা আঁচড়াতেই ইচ্ছা করে না, চুলের ডগার দিকগুলো। এর জন্য হয়তো একটু টান করে পরে, হাত নাড়িয়ে এখন আঁচড়াতেও ইচ্ছা করে না। মানে আমার সেই আন্দাজে চুল পড়ে না, বুঝছো, মানে পড়ছে না তো দেখছি এখনো অব্দি। তো আমি তো ভেবেছিলাম এবার ওষুধ খেয়ে খুব চুল পড়বে, কারণ ওষুধের সাইড রিয়াকশানে চুল পড়া ছিল। সে চুলও পড়েনি সেই আন্দাজে, স্কিনও ড্রাই হয়নি, বরঞ্চ অয়েলি হয়ে গেছে বেশি স্কিনটা। কিন্তু ঠাকুরের ব্রণ ট্রণ উঠছে না, এই আর কি। কারণ এইটার নিয়ম হচ্ছে, ওষুধটার নিয়ম হচ্ছে তোমার স্কিনটাকে ইসে করে দেয়, ড্রাই খসখসে করে দেবে, খড়খড়ে করে দেবে। একটু ড্রাই, এমনিও আমার স্কিন ড্রাই, কিন্তু উল্টো হচ্ছে, আর অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা এখন দেখছি আমি। উল্টো হচ্ছে কেন জানি না, শুধু একটা জিনিসই মিলেছে, ওই যে মাথা ঘোরাটা শরীর ভার, সেটা মিলে গেছে, নয়তো সব কিছুই মোটামুটি ওইতেই আছে।
জল তেষ্টাটাও বেড়েছে, ঘুমটাও বেড়েছে। ঘুমটা ভালো, কিন্তু রাতে হয় না ঘুম আমার। মানে রাতে না হওয়ার কারণও আছে যে বৃষ্টি বৃষ্টি তো অন্ধকার, ওসব ভালো লাগে না। আর জানলা দরজাগুলি বন্ধ থাকে তো, জানলা এখন তো তাও দরজা খুলে শুই, জানলাগুলি বন্ধ থাকে তো আমার কুচ্ছি লাগে। আর এই যে ধরো জানলা ফালনা খুলে রেখেছি, এখন আমার ঘুমটা মতো। এখন ফ্যানটা চালালেও কি হয়, বাইরের হাওয়ার সাথে ঘরের হাওয়ার একটা মেলবন্ধন হচ্ছে, ওরা হয়। আমি না থাকতে পারি না বদ্ধ জায়গায়, এই জন্য আমার ঘুমটা হয় না। লাইট জ্বালিয়ে রাখি তাও জানো তো এরকম অবস্থা হচ্ছে। এই আর কি, দেখো কেমন ছ্যাঁচড়া বৃষ্টি, এই বড় বড় ফোঁটা না হলো। মা তো বলে জানলা বন্ধ করো, আমি না মা ডাইরেক্ট পড়ছে, আকাশটা একদম মাটিতেই পড়ছে, ওই ছাট নেই কোনো, যে পূর্ব দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, এইদিকে ছাট, ওদিকে ছাট, জানলা বন্ধ কর, মেঝে ভিজে যাবে, সেসব কিছু হচ্ছে না, একদম ডাইরেক্ট ওপর থেকে নিচে নামছে বৃষ্টিটা। এই দেখছিলাম যে বাবা কি বৃষ্টি, কি বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। না বৃষ্টি না হলে গরমটা কমতো না, কিন্তু বৃষ্টি এরকম হচ্ছে ভালো লাগছে না। একটু রাতের দিকে হলে ভালো, তাহলে কি হয়, মানুষ ডেইলি প্যাসেঞ্জারি করতে পারে, যাতায়াত করতে পারে। হ্যাঁ, এই ধরো বর্ষা বৃষ্টিতে মানুষের যদি যাতায়াত হয় না, ভিজলে সবার জ্বর, হাসপাতালে জায়গা নেই। তো সেদিন আমাদের পাড়ার একজন, আমি সবে বাজার থেকে নেমেছি বাড়িতে এসে, আমার টোটোটাকেই বলছি যাবে যাবে কোথায়, হাসপাতালে বয়জনা, আমাদের যে স্টেট জেনারেলটা, হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু ওনার হাতে খাবার দাবার ছিল তো, আর হয়তো তারাও ছিল, হেঁটেই চলে যাওয়া যায়, আর একা যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, এমনি গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়, আমাদের বাড়ি থেকে একটুখানি 1 কিলোমিটারের মতো, কিন্তু তবুও বুঝতে পেরেছো যে একা একা দেখবে তোমার এইখান থেকে এইটুকু নিয়েও তোমার অনেকটা টাইম মনে হয় যেন কতক্ষণ। আর আমাদের বলি দিয়ে গেলে তো আরও তাড়াতাড়ি, স্টেট জেনারেল মানে খেয়ে লোকে বলে না একটু হাঁটতে বেরো, ওই হাঁটাতেও হয়ে যায়, স্টেট জেনারেলে চলে যাওয়া যায়। কিন্তু কি বলো তো, ওনার বোধহয় তারা ছিল, আমি পাড়ারই কাকিমা, আমার কোথায় যাও, বলে তোর কাকিমা হাসপাতালে ভর্তি জ্বরে। বললাম যা বাবা, মানে কতটা জ্বর হলে হাসপাতালে ভর্তি হয়েছে, কারণ এনারা সাধারণত ঘরের মধ্যে রেখেই সে রোগ সারিয়ে ফেলতে পারে। অনেকে আছে না যে এটা খাইয়ে ওটা খাইয়ে এখন বেশ সেরে যায়, মানে অল্প বিস্তর জ্বর হলে যায় না। গরিব মানুষটাই পেট, মানে এককালে প্রচণ্ড ফেটেছে, এখন আর গরিব না, বাড়িঘর খুব সুন্দর, এখন বাড়িঘর খুব সুন্দর, কিন্তু জ্বর হয়েছে, কতটা জ্বর হয়েছে, মানে এতদিন এত খাটাখাটনির পরেও যারা একটুখানি জ্বর টরে কোথাও যায়নি, হাত পা কেটে গেলে কোথাও যায়নি, তাদের কতটা মানে জ্বরে কষ্ট যে বাড়িতে আর রাখা যায়নি, দিয়ে আসতে হয়েছে হাসপাতালে, এবং খাবার দাবার যাচ্ছে, মানে ভাবো আর কি তুমি। এই আর কি ভাবছিলাম, এই জন্য সেদিনকে যে বৃষ্টিতে ভিজেছি না, ওই যে ইয়ে করতে গিয়ে, ওষুধ আনতে গিয়ে, আমি পরে তো চিন্তায় ছিলাম যে আরে ভিজে গেছি, একেবারে পিঠ ফিট ভিজে যা, কিন্তু ঠাকুরের ইচ্ছা কিছু হয়নি। বাড়িতে এসেও ভাত খেয়েছিলাম, ঠান্ডা ভাত, আমি বুঝতে পারিনি, ঠাকুর ইচ্ছায় কিছু হয়নি। আর জামাটাও তত্তর করে শুকিয়ে গেছে, একটা কেমন জামা জানি, ক্রেপ কোথায়, খুব তত্তর, আমি সাধারণত পরি না ক্রেপটা, না ভেতরেও হাওয়া ঢোকে না, বাইরেও হাওয়া ঢোকে না, কিন্তু এই জামাটার ভীষণ হাওয়া ঢোকে। কেন হাওয়া ঢোকে জানো, জামাটাই লুজ, জামাটাই ঢিল, আর পরলে মনেই হয় না গায়ে কিছু পরে রয়েছে, মনে হয় যেন একটা রেনকোট পরে রয়েছে। এরকম একটা আমাকে একটা রেনকোট কিনতে হবে, কম দামি রেনকোট কিনবো একটা, অন্তত মাথার গাটা ওই হলেই হয়ে যাবে। তারপর তো বাড়ি এসে সর্ষের তেল ভাবতে হয়, আমি তো আবার কানে কানে তেল দিতে পারি না, আর অ্যালার্জির জন্য তো আমি কিচ্ছু করতে পারি না। তারপরে কালকে আমি তো বলছি কবে রথ এরকম খুঁজছি, দেখলাম, শুনলাম নাকি কালকে রথ, অ্যানাউন্স করতে করতে যাচ্ছে। জেঠিমার সাথে একটু কথা বললাম, আমাদের পাশের বাড়ির জেঠির সাথে, বলছি কেমন আছো গুড্ডু, দেখা হয় কিন্তু কথা হয় না অতটা, কেমন আছো, এখন শরীর কেমন আছে, সেই একটু বললাম, এই 1 মাস হয়েছে। আর ওনাদের মুখ থেকেই ডাক্তারের পরিচয় আমার, জানো তো, এই ডাক্তারবাবুর সাথে যে আমার পরিচয় ওনার মুখ থেকেই, ওনাদের মুখ থেকে, কারণ এই ডাক্তারবাবু আমাদের এখানকার ডাক্তার, মানে এখানকার ছেলে। আর আমাদের যে পাশের বাড়ি যে জেঠি বলছি, জেঠি যার তো দাদা যে স্কুলে পড়তো, এই ডাক্তারবাবু সেই স্কুলেই পড়তো, কিন্তু উঁচু ক্লাসে। তারপর ডাক্তারবাবু হয়েছেন উনি আরজি করে পড়ে, তো ওনার নাম বলেছিলাম আমি, আমার কলকাতায় ওখানে, মানে কি কোন দাদা, ওদের দেখো আরজি করের লোক আরজি করকে চিনবে,
একদম ছোটরা চিনবে না। তো ওরা বলে হ্যাঁ 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 চিনি চিনি, তাদের একটা চেন থাকে তো চেনা যায়। তারপরে সেই থেকে যে চেনা, বাবাকে দেখলাম বাবার কাছে, ওনার কাছে তো বাবা ছিল এবং ভালোও থাকতো। তো আমাদেরই তো ভুল হলো, বা পাঠিয়ে দিল নারায়ণাতে, ওটা তো বিশাল ভুল হয়ে গেল, মরেই গেল মানুষটা বিনা চিকিৎসায়। যে তোমরা যে টিভিতে দেখো, যেমন নিউজে পড়ো, যেমন বিভিন্ন নিউজ পেপারে দেখো, যেমন পুরো সেরকম, বুঝেছো তো। তারপরে যাই হোক করে আমি এখন ওই ডাক্তারবাবুর আন্ডারেই আছি। সেইগুলো বলে কি না না ও ভালো, এরা সব কিছু ওই ডাক্তারকেই দেখায়, দাদা করে যায়। সেই হিসাবেই আমি ডাক্তারবাবুর কাছে আন্ডারেই আছি। মাকেও বলেছি, মা 10 ডাক্তার ধরার তো দরকারের প্রশ্নই ওঠে না, এই ডাক্তারবাবু আছেন আমাদের লোকা, মানে আমাদের ইসের মতোই, উনি যা বলবেন। তারপরে তো আয়ের উপর ডিপেন্ড করে না। মা বলে ঠিক আছে, তোর যখন ভরসা যেখানে, আমি হ্যাঁ এনার কাছে গেলে আমার একটু ভরসা হয়। আমি যেমন বলেছি, ডাক্তারবাবু কিছু হলে একটু অপারেশনটা বাদ দেবেন, আমি বলেছি। আমার ভালো লাগে না, ছেঁড়া কাটা জিনিসটাই আমার ভালো লাগে না। ছেঁড়া কাটা, ফুটো, ইঞ্জেকশন, জিনিসগুলো আমার একটু ভালো লাগে না, জানো তো, কোনো সময়। ছেঁড়া কাটা করে না অনেকে, কি অনেকে আছে কি কি মানে একটু ফোড়ার মধ্যে ফুটতে থাকে, ফোটা জিনিসটা আমার কোনোদিন পোষায় না, জানো তো। আমার নাক কান ফুটাতেই ভয় করে, এরকম অবস্থা। তাও তো কতবার করে ফুটিয়েছি। তার মানে সেই আর কি, ভালো লাগে না এই জিনিসগুলো, কাউকে করলেও ভালো লাগে না, কাউকে যে করবে না আমার ভালো লাগে না এই জিনিসটা। আবার অনেকের দেখি বেশ সাহস আছে। আমার কথা হচ্ছে অন্যরকম, ছেঁড়া কাটা কোনো কিছুই আমার ভালো লাগে না। ধরো শুধু ছেঁড়া কাটা না, ধরো যে বিউটি পার্লারে যায়, হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে যে উল্কি টুলকি করে, এগুলো আমার পছন্দ হয় না। এমনি তুমি পেন দিয়ে একটা আঁকলে ঠিক আছে, হাতের মধ্যে এঁকে রাখলে আবার মুছে ফেললে, বলে শরীরে চামড়া ফুটো ফুটো করে কি আনন্দ একটা। তোমার এত কষ্ট নিতে ইচ্ছা করে, তুমি এত কষ্ট নিতে পারো শরীরে, তুমি যুদ্ধ বিগ্রহে গিয়ে যাও, বলো গিয়ে যে আমি যুদ্ধটা, যে আমাদের যে সোলজাররা বিভিন্ন বর্ডারের মধ্যে রয়েছে, কত কষ্ট করছে দিনের পর দিন ফ্যামিলিকে ছেড়ে থেকে, ওই এক পোশাকে। এমনও কিছু জায়গা আছে যেখানে এক পোশাকে দিনের পর দিন রয়েছে, লোকের দেখতে পাচ্ছে না, শুধু গোলাগুলির আওয়াজ। ওদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছায় বলো। সে খাবার যাচ্ছে, চারপাশে মানে মানুষ দেখছে না, শুধু বড় বড় কয় টাকা বেতন পায়, 1 লাখ 2 লাখ পায়। আর এখানে দেখো ছেলে পেলেরা উল্কি পুলকি করে তোমার, তারপর ওইসব জায়গায় থাকলে একটা না এরকমভাবে থাকলে জনমানব শূন্য, এবং জানে যে যখন তখন মরে যাবো, ওই এক ভালো লাগে নিজেদের। তার জন্যই তোরা মানসিকভাবে ওই হয়ে যায়, তারপর একটা গুলি করে সব জায়গায় উই করে দেয়, দেখো না কেমন হয়। আর এখানকার ছেলে পেলেগুলিকে দেখো উল্কি ফুলকি করে না, শরীরকে দেখায়, এবার এইভাবে মোটর বাইক চালায়, ওইভাবে মোটর বাইক চালায়, মানে ভাব দেখা যায় ঠ্যাং ভেঙেছে তো গিয়েছে। তো তোর যখন ঠ্যাং ভাঙার এত ঠ্যাং ভেঙেছে, তুই একটা হাসপাতালের বেড দখল করে থাকবি, এবার বাড়ি গিয়ে আরাম খাবি, হ্যাঁ, তারপর সরকারের এই ওই নিবি। তো একটা ভালো কাজ করে ঠ্যাং ভেঙে দেখা, যা তুই যুদ্ধের ওখানে যা, যে আমি যা আমার মতো এখন 10 জন আমরা যাচ্ছি, একটা অন্তত একটা সোলজার একটু আরাম পাক। আমি বলছি না সোলজারকে বাড়ি আসতে হবে, সে একটু বেশিক্ষণ থাকবে, সে তোদেরকে তদারকি করবে, তোরা ফ্রন্টে থাকবে, তাই না? সেই বেলা যাবে না, না ছেলে না আমি ঘাড়ে গদ্দানে 50 রকম উল্কি করে রাখবে। আর খাওয়া দাওয়া না আনন্দ করতে, যেহেতু এই যে আমাদের ঘরেরই তো ছেলে ফেলে ডিফেন্সে যায়, এরা জীবনটাকে শেষ করে নিংড়ে দিচ্ছে এই আনন্দে। এই ইয়েরা তোমার বাকি সিভিলিয়ানরা যত রাজনীতি পাকনাগিরি সব করে বেড়াচ্ছে, একবার এরা হাত উঠিয়ে নিই যে আমরা 7 দিন অফ দিলাম, দেখবে সব কটা কেন যায়, তোমাদের এই নিয়মই আছে, এই আছে, এদের টিভিতে বসে ঝগড়া করা করে বেরিয়ে যাবে সব কটা। দিনের পর দিন বিধানসভা লোকসভা সব বন্ধ করে দিয়ে কোটি কোটি টাকার ব্যাপার, ওগুলো এক এক দিনের খরচ সব নষ্ট করে দিয়ে মানুষের আগে একদিন বিধানসভা বা লোকসভার ওই অধিবেশন বন্ধ হলে সারা জায়গায় নাম হয়ে যেত যে এই কারণে হয়েছে। আর এখন মানে ঘন ঘন হওয়াটা যেন কোনো ব্যাপারই না, এর জন্য গুরুত্বও থাকে না, মনে হয় যেন পেট খারাপের মতো, ও হাঁকতে গেছে বিধানসভা বন্ধ করে গেছে, ওই ছোট্ট একটা নিয়ে বন্ধ হয়ে গেল।
বিধানসভা অচল হয়ে গেল। ওরে অচল রে, বেতনটার তো সময় তো শুনি না যে একদিন বিধানসভা অচল হয়েছে মানে কাউকে কাজ করতে হয় না, ওই দিনের বেতনটা কাটা পড়েছে। ওই সবারই এককালীন রাগ এখন রাজনীতির নেতাদের উপর। দেখবা তুমি, মানে রাজনীতির নেতাদের উপর, তুমি যেই দল করছো সেই দলের লোকের ওপর তোমার এখন রাগ হয়ে গেছে, তুমি বলতে পারছো না কি বলে ওই হবে। সবারই একরকম রাগ। নয়তো দেখো, যখন তোমার নেতা জেলে যায় তুমি যাও সঙ্গে? তুমি কিন্তু যাও না। তোমাকে বলে দেয় যে তুমি আমার হয়ে চেঁচাও, তো তুমি চেঁচাবে। এবার ওই নেতা জেলে চলে যাওয়ার পর ওই পোস্টে যে আসবে তুমি কিন্তু টুরুক করে সেই লবিতেই ঢুকে যাবে, তাই না? কারোর এখন ভালো লাগে না নিজে যেই লবির আন্ডারে রয়েছে, যেই নেতার লবির আন্ডারে, সেই নেতাকেও এখন ভালো লাগে না। জানে তো একবার এই দল একবার ওই দল, আর ভালোই খাচ্ছে। কারোরই ভালো লাগে না, উপকারী কোনো কাজ করছে না, সবই চালাকের বলি। আমাকে দিয়ে খাটাচ্ছে, আমাকে পায়া করে সেই নেতা দাঁড়াচ্ছে। এই যে চিন্তাটা হয়ে গেছে না, এখন কেউই তার ঊর্ধ্বতন নেতাকে ভালোবাসে না। এমনিতে তো রাজনীতিতে ভালোবাসাবাসি নেই, এখন ভালোই বাসে না, এখন ঘরের লোকও ভালোবাসে না। তুমি দেখবে যে রাজনীতি করে শুধু নেতা না, কর্মী, মানে বলে না পাগলা কর্মী, একেবারে রাজনীতির জন্য অন্ধ সমর্থক, যেই দলেরই হোক, মানে ঘরের লোকের সাথেও ঝগড়া করা শুরু করে দেবে, সবাই তাকে লাথি মেরে দেয়, সহ্যই করতে পারে। প্যাক দেয়, এই দেয়, ওই দেয়, দেখবে তার বউ বাচ্চা বলো বা তার স্বামী বলো বা ওই বলো, মানে সেই ব্যক্তিকে পছন্দই করে না। মরলে মর, বাঁচলে বাঁচ, সময় মতো রান্না খাওয়াও বানিয়ে দেয় না। দেখবে তুমি সব কিছু নিজের মতো ঘুরতে পিটুকতে বেরিয়ে যাও, তুই রাজনীতি করে মর, ওই নেতার পিছন পিছন থেকে মর গা। মরলে ওদের কোনো যায় আসে না, শুধু দেখে গুছিয়ে গাছিয়ে দিয়েছে কিনা আমাকে, যদি কিছু হাত সাফাই করতে পারে ভালো, গুছিয়ে আনছে কিনা, তার জন্য ওর সাথে কেউ মরে না, কেউ ওর কোনো ওই নেই। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, দেখবা টিভিতে দেখা, হ্যাঁ আমার ছেলেটাকে গুলি করেছে, ওই করেছে, যেটা পরে শোনা যায় যখন রাজনীতির ওই ছাপ্পা ছুপ্পা ছিল, এইসব গুন্ডামি করে বেড়াতো, বাড়ির লোকও কাঁদে না। কত কষ্ট করছে ডিফেন্সের লোকেরা, ডিফেন্সের ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, নার্স বলো, যে ডিপার্টমেন্টের আছে, কি কষ্ট করছে বলবে। ওই তোর বেতনে ওই জন্যই তো ও গেছে। আরে গেছে তো ওরকম ওথ নিয়ে তো ডাক্তারও গেছে, ওরকম ওথ নিয়ে তো টিচারও গেছে, পড়াচ্ছে। ওই ওথ নিয়ে তো এক একজন মন্ত্রী হয়েছে। ওখানে যখন ওই সে ওথের ইয়েটা দেখা, একেবারে বিশাল অনুষ্ঠান করে দেখা, কয়টা কাজ করেছে। তাহলে সব কিছু তো ওরা করবে, তুমি বসে বসে ওই করবা, এই জানলা দিয়ে এই বাড়ি ওই বাড়ি দেখে বেড়াবে না, এই আর কি। যাই হোক, অনেক গল্প টল্প হলো, ভালোও লাগছে। ওহো, কারেন্টটা এসে গেছে, এবার বন্ধ করে দিই তাহলে, বন্ধ করে দিই তাহলে নাকি। কত মিনিট হয়ে গেল আসলে, কি জানো তো, এফবিতে করলে না প্রচণ্ড মানে ফটফট ফটফট করে ইয়ে কেটে নেয়, মানে ওই যে কী কাটে জানি, ওইটা কাটে, জিবি কাটে। আর এখন যা জিবি কেটেছে না, এটা দিয়ে আমি অনেকক্ষণ ইউটিউবে করতে পারবো। এটা আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড জিবি কাটে, এই আর কি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে বলতে রোজই ভুলে যাই, বলবো করে আর বলাই হয় না, এই কথা ওই কথায় চলে যাই। বলি তোমাদেরকে একটা কথা। দেখো, আমার ফেসবুকে যে বন্ধুবান্ধব আছে না, আমি বলছি না, এটা আমার আগের আইডিটা ছিল, তারাই রয়েছে বেশিরভাগ, এবং আমি কথাও বলি তাদের সাথেই বেশি, বুঝতে পেরেছো তো? এবার তারা বেশিরভাগই আমার দাদা সুলভ, হ্যাঁ, মানে দাদার মতো, সবই সিনিয়র আমার, হ্যাঁ, সিনিয়র বলেই দাদা না, মানে দাদা সম্পর্কেরই তারা আমার, হ্যাঁ। কেউ পলিটিক্যাল আছে, কেউ প্রচুর পলিটিক্যাল লোক আছে, কিন্তু তাদের সাথে কিন্তু আমার অরাজনৈতিক সম্পর্ক। মানে প্রতিটা মানুষেরই পলিটিক্যাল দিক হলেও তাদের এক একটা সাইড থাকে, ব্যক্তিগত সাইড থাকে কারো, আর পলিটিক্যাল দিকটা হচ্ছে তার প্রফেশনাল দিক বা তার হবি বলো বা তার ইনভলভমেন্ট। তো ওই ধরনের ইনভলভমেন্ট আমার কারোর সাথে নেই, ঠিক আছে? আমার যা ইনভলভমেন্ট, তাদের যদি যেইটুকুনি পলিটিক্যাল লেস ইনভলভমেন্ট আছে, অ্যাটাচমেন্ট আছে, আমার সবার সাথেই সেই। কিন্তু আমার যে দাদারা আছে প্রত্যেকেরই ম্যাক্সিমামই পলিটিক্স ঘেঁষা, বুঝতে পেরেছো? তো এখন মানুষ পলিটিক্স ঘেঁষা হতেই পারে, সেটা তার ব্যক্তিগত ওই, কিন্তু তাদের সেই দাদারা যে অরাজনৈতিকভাবে যে মেলামেশা করে, যে সার্কেলটা আছে, সেই সার্কেলের মধ্যে আমি একজন, সার্কেলের যে লোক আছে সেই লোকের মধ্যে আমি একজন, বুঝতে পেরেছো? তো সেই হিসাবে আমি কিন্তু রাজনীতি করি না, আমি একদম অরাজনৈতিক একজন
আমি একটু আধ্যাত্মিক টাইপের ভালোবাসি, সে যে কোনো ধর্মের মানুষই আধ্যাত্মিক থাকুক, কিন্তু কোনো ধর্ম নিয়ে খোঁচাখুচি করা, তার জিনিস আমি জানি না যখন, বা কেউই আমার নিজের ধর্মের পুরোটা জানে না। এবার তুমি উপরে একটা জিনিস দেখে ওটা কেন এই ওটা কেন সেই বলে লাভ তো নেই, ওটার অনেক গভীরে অনেক ব্যাপার আছে। আর সব পথই এক জায়গায় গেছে, বললে তো হবে না, সব পথই এক জায়গায় গেছে। তুমি হাঁ করে জল খাও, আর নলকূপ টিউবওয়েলে মুখ লাগিয়ে জল খাও, আর স্ট্র দিয়ে জল খাও, গ্লাসে জল খাও, বসে জল খাও, বোতল উঁচিয়ে জল খাও, ঢকঢক করে জল খাও, আর আস্তে আস্তে জল খাও, জলটা তোমার সব শরীরেই ঢুকছে। সুতরাং তুমি আল্লাহ ডাকো, ভগবান ডাকো, গড ডাকো, বা যে কোন ডাকো না কেন, যেইভাবেই যা করো না কেন, সব এক জায়গাতেই যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সুতরাং ওই যেমন পানি বলো আর জল বলো, ওয়াটার বলো বা কিছু বলো, ব্যাপারটা ওই টু, তাই তো? সেই সেই হিসেবে আমি কিন্তু মানে সব মানে আমি আধ্যাত্মিক মানুষ ভালোবাসি, ধর্ম নিয়ে ক্যাচালের চেয়ে আধ্যাত্মিক মানুষ আমি ভালোবাসি। মানে তুমিও আমাকে হেল্প করবে, আমিও তোমাকে হেল্প করবো। আধ্যাত্মিক মানুষ আমি ভালোবাসি, কারণ আমি অনেক সময় আমি বেশি পূজা আর্চা করতে পারি না, হয়ে ওঠে না আমার। তো কেউ যদি করে আমার ভালো লাগে, কিন্তু শান্তভাবে, ওই মানে উচ্ছৃঙ্খলভাবে আর শব্দ করে কোনো জিনিস কাজ আমি ভালোবাসি না। মানে হই হই রই রই চই চই করি চিল্লা মিল্লি ভিড় ভাট্টা আমার পছন্দ হয় না। আমি যেন সব জায়গায় অক্সিজেনে যাই, হ্যাঁ, ভালো লাগে না আমার। তো এটাই একটা ব্যাপার। আর হচ্ছে মানে যেখানে জায়গায় গিয়ে তুমি মেডিটেশন করো বা কোনো জায়গায় লেখা থাকে না টেম্পল, বা এখানে নীরবতা বজায় রাখুন, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে গিয়ে তুমি চুপচাপ করে ধ্যানে মগ্ন হয়ে যাও বা বসে থাকো। যেমন আমরা যে বাগবাজারের মায়ের বাড়িতে যেতাম, সেখানে গিয়ে চুপচাপ তোমাকে বসে থাকতে হবে। তুমি এখানে গিয়ে দেখবে যে বড় বড় সোনার ছড়া পড়া মানুষ, পুরুষ নারী নির্বিশেষে গিয়ে দেখবে মায়ের বাড়িতে বসে রয়েছে। বসতে বসতে না, তাদের কেউ হয়তো অনেক শিশু জীবনে চলে গেছে, সবারই সংসার ধর্ম আছে, কিছু পাওয়া না পাওয়া বা খুব বেশি পাওয়া, বা খুব ভালো একটা জিনিস পেয়ে গেছে, তখন একটা আপসে অন্তর থেকে আসে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। বা হয়তো খুব একটা মন খারাপ ছিল, হয়তো খুব একটা অসুস্থতা ছিল, বা হয়তো কাউকে মিস করেছে, মানে মিস আপ হয়ে গেছে, সে দুঃখটা না বাড়িতে কেঁদেছে, সবই করেছে, তবু মায়ের কাছে বসে, হয়তো মায়ের কাছে তার দীক্ষার মন্ত্র আছে, বা তার দীক্ষিত না, সে মায়ের কোনো মন্ত্র জানে, মায়ের গুনগুন করতে করতে আপসেই সেই জিনিসটা এসে যায় ভেতর থেকে, তার ভেতর নাড়া দেয়। জিনিসটা তখনই হয় যখন চুপচাপ থাকবে, পরিবেশটা চুপচাপ হবে, ওই শীতল জায়গায় বসে মায়ের কাছে। আর মায়ের মুখটা দেখেছো তো, কত দরদি, কত দরদি, মানে সবসময় যে স্টান্টবাজি করলে কিন্তু হয় না। এখন কিন্তু কোনো মানে ধর্মীয় গুরুর প্রতি সেই দরদটা আসে না, সেই দরদি মুখের না। আর এর মুখের দিকে তাকালেই দরদি, মনে হবে যেন আমি কেন, আমার পরবর্তী 7 পুরুষও ওনার আঁচলের তলায় নিরাপদ। এই আর কি, যে একজন মায়ের আঁচল আমিও ধরেছি, আমার বাবা মাও ধরেছেন, হয়তো আমার পরবর্তী জেনারেশনও ধরে থাকো, এই মায়ের আঁচল ধরে থাকো। মনে তোর যখন কোনো কষ্ট হবে, আমি থাকবো না, তুই মায়ের কাছে চলে আসবি। মা আমাদের সবার মা, সে আমার মা বাবারও মা, আমারও মা, আমার পরবর্তী জেনারেশনেরও মা, হয়তো আমার নাতিপুতিরও মা, বুঝেছ? এর জন্য এরকম একজন, তার দেখেছি চোখ মুখ কেমন বসা, অতি সাধারণ মানুষ, তার জীবনযাত্রা, বিভিন্ন ছবিগুলো দেখেছো, গঙ্গার ঘাটে বসে থাকার কথাবার্তা, যে আমার সন্তানকে কে কি করবে, আমার আঁচলের তলায় আসো, এর চেয়ে বড় সহজ কথা কি হতে পারে? তুমি ওইভাবে পুজো করো, ওই সকালবেলা ওই উপোস করো, ওই করো, এই ভগবান কোনোদিন এসব বলে না। মনটা পরিষ্কারের কথা। আর এত বড় সাহসটা তোমাকে দিচ্ছে, বাস এই কথাতেই তো হয়ে যায় যে আমার আঁচলের তলা, আমি তো মা, আমি ওই যে কি মা জানি বলে না, ওই যে লোক শোনানো মা, তার আমি মা। এই যে কথাগুলো, তাহলে ভাবো তো কত অর্ডিনারি মানুষ, যে আমার যেমনই হোক, আমার নুন ভাত থাক, শাক ভাত থাক, হয়তো আমার কুড়ে ঘরটার মধ্যে এসে বস, নিরাপদে থাক, এই আর কি, যে আছি আমি তোর পিছনে আছি। সুতরাং এই মায়ের বাড়িতে না, আমি তো খুব যেতাম, আমি বলছি যে এরকম মায়ের বাড়িতে একটু যাবে টাবে পারলে। আমি তো আগে ভীষণই বসতাম, মানে ভগবানের ইচ্ছায় আমি আর এই লাইফের এই এপিসোডটা আমার খুব ভালো গেছে, মানে ভগবানই বোধহয় আমাকে নিয়ে গেছেন, যে যাই হোক তুই চল ওখান থেকে, এই কুয়োটা থেকে বেরিয়ে তুই চল, গিয়ে দেখ যে 1 বছর তো আর থাকেনি, 2011 থেকে 19 এতটা বছর আমি কিন্তু একেবারে গোল্ডেন এনভায়রনমেন্ট পেয়েছি পুরো।
মানে এত ভালো ভালো সান্নিধ্য পেয়েছি মায়ের, মানে যেখানে মানুষ বছরে একবার ঘুরে দেখতে যায়, গাড়ি নিয়ে যায়, হাতের সবসময় ঘড়ি দেখে এই টাইমে বেরোবো, আবার ওখান থেকে বেরিয়ে ওই দেখা গেলো এই মায়ের বাড়ি গেল, আবার ওইদিকে গেল ভিক্টোরিয়া, ওইদিকে গেল ইসে দেখতে গেছে, মানে কি বলে অন্য আর একটা কিছু, হ্যাঁ মানে কোনোটার সাথে কোনো, ওরা ট্যুরে গেছে, ওরা দেখতে গেছে, ওরা উপলব্ধি করতে যায়নি, ওরা মনটা দিতে যায়নি, মন থেকে ওই পরিবেশটা নিতে যায়নি, ওই পরিবেশে মগ্ন হতে যায়নি। তো আমার তো সেরকম হয়নি, ঈশ্বরের কৃপায় আমি এমন জায়গায় থেকেছি, আমার হাঁটা পথ, আমি হেঁটে হেঁটে চলে গেছি একটুখানি, আমার ধরো এই 2 কিলোমিটার বা 2 কিলোমিটারই হবে, শ্যামবাজার থেকে বাগবাজার কয়টুকুনি, হেঁটে হেঁটেই মানুষ যায়, কলকাতার মানুষ হেঁটেই যায় বেশি। শ্যামবাজার থেকে বাগবাজারের কতটুকুনি বাটার মোড়ের ভেতর দিয়ে ফুট করে চলে যাওয়া যায়। তো সেই আর কি, ওই যে কলেজটার সামনে দিয়ে চলে যাওয়া যায়। তো বাসে উঠলে 8 টাকা ভাড়া নিই, তো অনেক সময় বাসেও যেতাম, তো বাসে উঠলেও নেমে আবার গঙ্গার তীর দিয়ে হাঁটতে হয়, তো আমার ভালোই লাগতো, কারণ আমি প্ল্যাটফর্ম দিয়ে যেতাম, গঙ্গার তীর দিয়ে যেতাম না, আমি প্ল্যাটফর্ম দিয়ে যেতাম, তো ভালো লাগতো। মায়ের ঘাটেও বসতাম, মায়ের বাড়িতেও বসতাম, এক একজনের এক এক মেন্টালিটি, সে যে ওখানে আবার রামকৃষ্ণরীও আছে, রামকৃষ্ণ মিশনও আছে, আবার গৌরীয় মঠ আছে, কখনো বাগবাজারে গেলে যাবো, খুব ভালো লাগবে। আমার তো মানে প্রতিবেশীর মতো ছিল, মানে আমাদের হাবড়া অশোকনগরের মতো, মানে হাবড়া অশোকনগরও না, এত দূরও নয়, ধরো আমার বাড়ি আর আমার স্কুলও না এত দূর না, হ্যাঁ আমার গোলবাজার, এখানে ভেতর থেকে আমাদের বাড়ি থেকে গোলবাজার যেমন হেঁটে হেঁটে চলে যাওয়া যায়, ওইটুকু চলে যাওয়া যেত। তো অনায়াসে মানে এরকম চলে যেতাম, গিয়ে মানে বুঝতে পারছো তো, মানে যখন তখন চলে যেতে পারতাম, রোজ চলে যেতে পারতাম, এরকম আর কি ব্যাপারটা। তো আমার ট্রেন বাস ওইসব ধরারও প্রয়োজন ছিল না, বা বছরে একবার যেতে হবে। তো আমি এই সময়টা কাটিয়ে এসেছি, তো আমি তো জানি, এতটা বছর ধরে আমি উপলব্ধি করে এসেছি ব্যাপারটা, এই ছায়াটা পেয়ে এসেছি, মানে এইটা ওষুধ বলো, দাওয়াই বলো, যাই বলো, মানে মনের মধ্যে যেন তার হাতটা পেয়ে এসেছি, মাথার মধ্যে যেন তার আঁচলটা পেয়ে এসেছি। আমি সবাইকেই বলবো যে মানে কখনো যদি বাড়ি ভাড়া নিয়ে থাকো, বা ছেলে মেয়ের পড়ার জন্য হোক, বা নিজেদের কিছু এমন একটা ভালো জায়গায় থাকো যেখানে তুমি হাঁটা পথে চলে যেতে পারবে তোমার ঈশ্বরের স্থানে, বুঝতে পেরেছো? তো আমাদের ঈশ্বর মা শারদা, এরা ধরো যে খ্রিস্টান, সে যদি কলকাতায় কখনো ডাক্তার বুদ্ধি দেখাতে এসছো, বা ছেলে মেয়েকে পড়াতে এসছো, একটু কষ্ট করেও থাকবে সেন্ট টেরেসা চার্চ বা এসবের কাছে, যদি তুমি আধ্যাত্মিক হও। ছেলে মেয়ে আসলো কলকাতায়, তুমি পয়সা দিয়ে দিয়েছো, সে আড্ডা মারতে চলে গেছে, ঘুরতে চলে গেছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, ড্রিঙ্ক করছে, তারপরে নেশা ভাঙ করছে, তারপর দেখবে যে সে ড্রপ দিয়ে দিচ্ছে, সারাক্ষণ ড্রপ যাচ্ছে, বিভিন্ন কথা তোমাকে এসে বলছে স্যার ভালো করে পড়ায়নি, আমার ভালোভাবে প্রিপারেশন হয়নি, মানে বাধাগুলো ছাড়া পেলে যা হয়। আর তুমিও হয়তো নিজের বাড়িতে এসে বলেছো, এলাকায় এসে বলেছো আমার ছেলে মেয়ে ওখানে ফাটাচ্ছে, মানে ফাটিয়েছো তুমি, এইবার তুমি নিজেই বুঝতে পারছো যে আমার টাকা খরচ হচ্ছে, যাতায়াতি আর লোককে আমি তো বলে ফেললাম, এখন তো আমার মুখে চুনা মারছে ছেলে মেয়ে। তো এর জন্যই তুমি শুরু থেকে, হ্যাঁ বাড়ি থেকে তো তাকে সরাতেই হবে, নাহলে তুমি পড়াশোনাটা পড়াবে কী করে, বা ট্রেনিংটা হায়ার স্টাডিজটা নেওয়া হবে কী করে। তার জন্য তুমি খুব ভালো জায়গায় আসবে, যেখানে তোমার ছেলে মেয়ে অফ টাইমে ওই ঠাকুর দেবতার ওখানে যেতে পারো, যে তোমায় রেস্ট নিয়েছো, বাড়িতে এসেছো, কাজ বাজ, ফোনের রিলেশান তো যোগাযোগ তো সবসময় রাখছো, যে এসে যদি ছেলে মেয়ের নিজেরই যদি কন্ট্রোল থাকে তো কোনো ব্যাপার লাগে না, মা বাবারও ফোন করতে লাগে না, যেমন আমার দরকার পড়েনি। কিন্তু যদি নিজেই জানো যে ছাড়া পেলেই ছেলে, হ্যাঁ তুমি এখন যতই অন্য ছেলের নামে দোষ দাও, আমার ছেলেকেও খারাপ করে, তোমার ছেলের খারাপ হওয়ার টেন্ডেন্সি ছিল, তার জন্যই সে খারাপ করেছে। আবার হয়তো ওই যাকে তুমি বলছো যে ওই ছেলেটা আমার ছেলেকে খারাপ করেছে, ওই ছেলেটার গার্জেনও বলছে ও তোমার ছেলে ওকে খারাপ করেছে, বুঝতে পেরেছো? তুমিও তোমার লোকের কাছে এসে বলছো ওর জন্য খারাপ হয়েছে, সঙ্গ দোষে, তো তোমার ছেলে তো ওখানে ছিল, তো তোমার ছেলে তো কারোর সঙ্গ, তো সেই ছেলেও বলছে যে এই সঙ্গ দোষে খারাপ হয়েছে, সেই ছেলের লোকেরা। তো ওসবের দেওয়ার দরকার নেই, খেলাখেলি করেও লাভ নেই, পয়সাটা তোমার যাবে, সময়টা তোমার নষ্ট হবে, ছেলে মেয়ের মধ্যে একবার হ্যাবিট ঢুকে গেলে ওটা পরিষ্কার করা খুব কঠিন, জানি তো। ভালো হ্যাবিট গ্রো করতে কষ্ট হয়, অনেক সময় লাগে, বা সহজে গ্রো হয় না। খারাপ জিনিসটা খুব সহজে মিশে যায়, যে কোনো কিছু, তুমি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট, না অধঃপাতে যেতে কষ্ট হয় না। তো এর জন্য আমি বলবো, শুনতে খারাপ লাগবে, হাসাহাসি করতে মনে হবে, রাজনীতি ছেলে পেলে তো গেলেই একটা রাজনীতির হাতছানি, বা ডিস্কোর হাতছানি, প্রেম পীড়িতের হাতছানি,
তারপর চল ওই রেস্টুরেন্টে সবাই মিলে খাই, যত মানে ওটা হাই ফাই, সেখানে এখন সবই ছোট ছোট পেগে এসে গেছে, ছোট ছোট, মানে একটা বোতল কিনলে 3-4 জন ভাগ করে খেতে পারে। এখন তো বোধহয় স্যাশেতেও এসে গেছে, মানে কারণ আবগারি দপ্তর দিয়ে তো সবচেয়ে বেশি ট্যাক্সটা উঠছে, মানে টাকা রোজগার হচ্ছে রাজ্যে, আর বিভিন্ন জায়গায় হয়ে গেছে, ওটা রেজিস্টার্ড হয়ে গেছে। সুতরাং বুঝতেও পারবে না, খেয়ে যদি মুখ ভর্তি পান মশলা খেয়ে আসে তুমি বুঝতেও পারবে না, তো এইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তুমি বুঝবে কি তুমি তো ওর সাথে থাকছো না, তো এইভাবে ছেলে হ্যাবিচুয়েট, আজকে এটা খাবে কালকে দুটো মেয়ের পেছনে ঘুরবে, বা মেয়েরা দুটো ছেলে নিয়ে, মানে তুমি যে কারণে ওকে পাঠিয়েছো পুরোটা কিন্তু বরবাদ হয়ে গেল। তুমি এবার এখন একে ওকে দোষ দিয়ে তো তোমার লাভ নেই, তোমার ছেলেরও নজর ওদিকে ছিল, তাই না? নজর না থাকলে, ভালো না লাগলে ওই বা গেছে না এইসব করতে। তো এর জন্য একটু ঠাকুর দেবতার জায়গায় রাখবে ওদেরকে, ওইখানে একটু বাড়ি ভাড়া নিয়ে থাকবে, মানে হোস্টেল ভাড়া, মেস ভাড়া, এইসব